দূর পাহাড়ের উপরে একটা সোনালী পরী থাকত। সোনালী পরীর চুল সোনার ছিল, সেই সাথে আরও একটা জিনিস ছিল তার কাছে, আর সেটা হলো সোনার রান্নাঘর। কিন্তু সেই সোনার রান্নাঘরে কেবলমাত্র রাজা মহারাজাদের জন্য খাবার রান্না হতো। একদিন সোনালী পরী কান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার করছিল। এমন সময় দাসী এসে বলে, পরী, আমি সব সময় দেখি আপনি খুব যত্ন সহকারে খাবার রান্না করেন আর খুব যত্ন সহকারে এই রান্নাঘর পরিষ্কার করেন, কিন্তু আপনার চেহারায় সব সময় একটা উদাসী ভাব থাকে, কিন্তু কেন? আসলে যখন আমি এই রান্নাঘরটা বানিয়েছিলাম তখন ভেবেছিলাম এই রান্নাঘর গরিবদের জন্য উন্মুক্ত করে দেব। যারা যারা ক্ষুধার্ত থাকবে তারা এখানে এসে পেট ভরে খাবার খাবে, কিন্তু এখন আমি সেই সব লোকেদের খাবার খাওয়াচ্ছি যাদের এই খাবারের কোনো প্রয়োজন নেই, আর তারা এই খাবার মূল্যায়নও করতে পারে না। তাদের এই খাবার খেয়ে পেট তো ভরে যায় কিন্তু মন ভরে না। আচ্ছা, তাহলে আপনি রাজা মশাইকে বলে দিন আপনি গরিবদেরকে এই রান্নাঘরের খাবার খাওয়াতে চান, তাহলেই তো হলো। কিভাবে বলবো দাসী? তুমি কি ভুলে গিয়েছো রাজা মশাই আমার মাকে বন্দি করে রেখেছে? যদি আমি তার মতের বিরুদ্ধে গিয়ে কিছু করতে চাই তাহলে সে আমার মাকে মেরে ফেলবে। এখন আমি কিছুই করতে পারবো না। আমার জাদুর লাঠিটাও রাজা মশাইয়ের কাছে, ওই লাঠি ছাড়া আমার কোনো মূল্যই নেই। এই কথা বলে পরী ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। অন্যদিকে পাহাড়ের ঠিক নিচেই একটা গ্রাম ছিল। সেই গ্রামে দুর্ভিক্ষ ছেয়ে গিয়েছিল। পরীরা একটা সময় ওই গ্রামের লোকেদের সাহায্য করত, কিন্তু কয়েক মাস যাবৎ কোনো পরী ওই গ্রামে আসছে না, সাহায্য করছে না। তাই ওই গ্রামের দুইটি মেয়ে একদিন সোনালী পরীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। লিসা আর বৃষ্টি পাহাড় বেয়ে সোনালী পরীর রান্নাঘরে পৌঁছায়। সোনালী পরী, সোনালী পরী, আমি লিসা, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমরা প্রেমপুর থেকে এসেছি। আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। একবার একটু বাইরে বেরিয়ে আসুন, আপনার সাথে খুব জরুরি দরকার। আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ। সোনালী পরী, দরজাটা একটু খুলুন। লিসা, সোনালী পরী তো দরজা খুলছে না। আরো জোরে জোরে ডাক, সে হয়তো শুনতে পাচ্ছে না। হালকা করে দরজা খুলে সোনালী পরী বাইরে বেরিয়ে আসে। সোনালী পরী ক্ষুধার্ত মেয়েদের দেখে কান্না করে দেয়। বাচ্চারা, তোমরা এখানে কিভাবে আসলে? তোমরা এত মুশকিল সফর কিভাবে সম্পূর্ণ করলে? তোমাদের দেখে কতটা ক্ষুধার্ত আর ক্লান্ত লাগছে। তোমরা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছো। দ্রুত ঘরের ভেতরে আসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। আর গ্রামের কি অবস্থা? আর তোমরা দুজন হঠাৎ করে এখানে আসলে কেন? পরী, আমাদের গ্রামটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ ক্ষুধায় মরে যাচ্ছে। আমরা 2 দিন ধরে না খেয়ে আছি। আপনি একবার আমাদের কাপড়ের দিকে দেখুন, দেখুন কতটা ছিঁড়ে গিয়েছে। আপনি আমাদের শেষ ভরসা, তাই আমরা আপনার কাছেই এসেছি। এখন যদি আপনি আমাদেরকে সাহায্য না করেন তাহলে পুরো গ্রাম নিঃশেষ হয়ে যাবে। গ্রামের একটা লোকও বাঁচবে না, সবাই ক্ষুধার জ্বালায় মারা যাবে। আগে সব কিছু কত ভালো ছিল। আপনি আমাদের জন্য আপনার সোনার রান্নাঘরে খাবার রান্না করতেন। পুরো গ্রামবাসী এই রান্নাঘরে এসে খাবার খেত। সবাই কত খুশি ছিল। কিন্তু কিন্তু এখন দিনগুলো কেমন হয়ে গিয়েছে।
আমরা খাবার মতো একটা দানা পানিও পাচ্ছি না। কিছুদিন যাবৎ কেউ আমাদের গ্রামে আসছে না, যার কারণে গ্রামে দুর্ভিক্ষ নেমে এসেছে। বাচ্চারা, আমার খুব ইচ্ছে করে তোমাদেরকে সাহায্য করতে, কিন্তু রাজামশাই আমার মাকে বন্দি করে রেখেছে। আমি যদি তার কথা না শুনে চলি তাহলে সে আমার মাকে মেরে ফেলবে। আর শুধু এইটুকুই নয়, সে আমার জাদুর লাঠিটাও ছিনিয়ে নিয়েছে। ওই লাঠি ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আপনি শুধু আমাদের একবার বলুন আপনার লাঠিটা কোথায় আছে, আমরা ওখানে গিয়ে আপনার লাঠি নিয়ে আসব। আমার লাঠি রাজামশাইয়ের ঘরের ভেতরে আছে। ওই ঘরের ভেতর রাজামশাই ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না। সব সময় দুইজন দেহরক্ষী ওই ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। তাদের চোখ ফাঁকি দিয়ে ওই ঘরের ভেতরে যাওয়া খুব মুশকিল। ঠিক আছে পরি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আর লিসা রাজামশাইয়ের প্রাসাদে যাব, আর আপনার মাকেও ছাড়িয়ে আনবো, আর আপনার লাঠিটাও নিয়ে আসবো। এরপর বৃষ্টি আর লিসা রাজপ্রাসাদে যায়। তারা দুইজন দেহরক্ষীর গায়ের উপর অজ্ঞান হওয়ার স্প্রে করে দেয়, যার কারণে দেহরক্ষীরা তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। এরপর তারা দুইজন চুপি চুপি রাজামশাইয়ের ঘরের ভেতরে যায়। সেখানে গিয়ে তারা সোনালি লাঠি খুঁজে পায়। এরপর তারা সেখান থেকে রানী পরীকে ছুটিয়ে পালিয়ে আসে। আসার আগে তারা পরীলোকের রানী পরীকে একটি বার্তা পাঠায়। মা, আমার মা, তুমি ঠিক আছো? তুমি কতটা দুর্বল হয়ে গিয়েছো? রাজামশাই কি তোমার উপর অনেক অত্যাচার করেছে? দেখো না তোমার কি অবস্থা হয়ে গিয়েছে। উপরওয়ালার দরবারে হাজার হাজার শুকরিয়া। বাচ্চারা, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা দুইজন আজ আমাকে যা দিয়েছো তার মূল্য আমি কোনো কিছু দিয়েই পরিশোধ করতে পারবো না। আমি তো আমার মাকে ফিরে পাওয়ার আশা বাদই দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ তোমাদের কারণে আমার মা আমার কাছে ফিরে এসেছে। তোমরা ছোট ছোট দুইটি মেয়ে যা করে দেখিয়েছো তা কেউ করতে পারতো না। এমন সময় রাজা তার সেনাবাহিনীদের নিয়ে সেখানে পৌঁছে যায়। আমি তোদের সবাইকে জীবিত পুঁতে ফেলবো। তোরা আমার বিরুদ্ধে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিস। এখন দেখ আমি তোদের সাথে কি করি। আর এই দুই বাচ্চা, ওদেরকে তো আমি জীবিত পুড়িয়ে মারবো। তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোরা আমার রাগ দেখিসনি। এমন সময় সেখানে রানী পরী চলে আসে। তোর মতো অত্যাচারী রাজার জন্য এই রাজ্য না, তোরা তো শখ খাওয়ার যোগ্য। দেখ আমি এখন তোদের কি অবস্থা করি। তুই তো একটা কুলাঙ্গার রাজা, তুই এই রাজ্যের লায়েক না। এই নে বৈদ্যুতিক শখ, এই নে তোরা দুটাও নে। রানী পরী বৈদ্যুতিক শখ দিয়ে রাজা আর তার সেনাবাহিনীদের বন্দী করে ফেলে। রানী পরী, আপনি আপনি এখানে, আপনি কিভাবে আসলেন এখানে? আপনি কিভাবে জানতে পারলেন আমরা এত বিপদে পড়েছি? উপরওয়ালার নিকট হাজার হাজার শুকরিয়া যে আপনি সঠিক সময়ে এখানে চলে এসেছেন। আমাকে এই দুইটি বাচ্চা মেয়ে তোমার জাদুর লাঠি দিয়ে বার্তা পাঠিয়েছিল। তারা আমাকে বলেছিল তোমরা কতটা অত্যাচারের মধ্যে দিন পার করছো, তাই আমি আর কোনো দেরি না করেই এখানে চলে এসেছি। বাচ্চারা, তোমরা আমার জীবন বদলে দিয়েছো। তোমাদেরকে আমি কি বলে ধন্যবাদ দেব বুঝতেই পারছি না। এখন থেকে এই রাজ্য সোনালী পরী পরিচালনা করবে, আর এই দুই বাচ্চা মেয়ে সোনালী পরীকে সাহায্য করবে। এই কথা বলে রানী পরী সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর থেকে সোনালী পরী রাজ্য চালাতে শুরু করে। রাজ্যের সকল দুর্ভিক্ষ দূর হয়ে যায়, আর রাজ্যের সকল প্রজারা হাসি খুশি আনন্দের সাথে জীবন পার করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
পরীদের দেশে অনেক সুন্দর এক রানী পরী বাস করত। রানী পরীর 3 মেয়ে ছিল, আর তারা 3জন ছিল ফল পরী। রাজকুমারী চেরি পরী, রাজকুমারী ব্লুবেরি পরী আর রাজকুমারী ম্যাঙ্গো পরী। তারা 3জন ভীষণ সুন্দরী আর অনেক গুণবতী ছিল। রানী পরী তার 3জন রাজকুমারী পরীদের দেখাশোনা করার জন্য একজন দাসী পরীকে নিয়োজিত রেখেছিল। সেই দাসী রাজকুমারীদের দেখাশোনা করার সময় তার মেয়েকেও সাথে করে নিয়ে আসতো, যার নাম ছিল শিলাপরী। ধীরে ধীরে শিলাপরী আর রাজকুমারী পরীদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। একদিন যখন 3 রাজকুমারী পরী সুন্দর করে সাজগোজ করে তৈরি হচ্ছিল, তখন তাদেরকে দেখে শিলাপরী তার মাকে বলে, মা দেখো, রাজকুমারীদেরকে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আর তাদের গায়ের গাউনগুলো দেখো, কত কত সুন্দর। মা, মাঝে মাঝে তো আমার এই রাজকুমারীদেরকে দেখে অনেক হিংসা হয়। শিলাপরীর এই কথা শুনে তার মা তাকে বলে, মা শিলা, ওনারা রাজকুমারী আর ওরা অনেক সুন্দরীও, তাই ওনাদেরকে নিয়ে তোর হিংসা করা ঠিক না। আর এই সব চিন্তা ভাবনাও মাথায় আনা উচিত না, কারণ আমরা রাজকুমারীদের দাসী। তাদেরকে নিয়ে এমন চৌকিদারি করা আমাদের উচিত না। শিলাপরীর মা সব সময় তাকে বোঝায়, কিন্তু শিলাপরী কখনোই তার মায়ের কথা কানে নেয় না। অপরদিকে শিলাপরী আর রাজকুমারীদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। কিছুদিন পরে ফুলপরী রাজকুমারীদের বিয়ে ঠিক হয়ে যায় 3জন সুদর্শন রাজকুমারের সাথে। তখন 3 রাজকুমারী পরী তাদের মা রানী পরীকে বলে, রানীমা, আমরা রাজকুমারদেরকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমাদের একটি শর্ত আছে। বিয়ের পরে শিলাপরীকেও আমাদের সাথে আমাদের শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই। রাজকুমারীদের এই শর্ত 3 রাজকুমার আর রানী পরী মেনে নেয়। তারপর 3 রাজকুমারের সাথে 3 রাজকুমারের অনেক ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে 3 রাজকুমারী শিলাপরীকে সাথে করে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। রাজকুমারীদের শ্বশুর বাড়িতে পৌঁছানোর পরে শিলাপরী তাদেরকে বলে, রাজকুমারী, আপনাদের 3জনের রাজমহল তো অনেক বড়, আর 3 রাজকুমারও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তারা আপনাদেরকে কত ভালোবাসে। আপনারা তো ভীষণ ভাগ্যবতী, আপনাদের এত ভালো শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে। তখন এক রাজকুমারী বলে, হ্যাঁ শিলাপরী, তুমি একদম ঠিক কথা বলেছ। রাজকুমাররা আমাদেরকে অনেক ভালোবাসে। এভাবেই দিন পার হতে থাকে। 3 রাজকুমারী পরী খুশির সংবাদ শোনায় যে তারা গর্ভবতী। পুরো রাজমহলে এই খবর শুনে আনন্দের জোয়ার বইতে থাকে। এছাড়া এই খবর শুনে রাজ্যের সবাই অনেক খুশি হয়ে যায়। 3 রাজকুমার এখন আরো বেশি করে রাজকুমারীদের খেয়াল রাখে। অপরদিকে শিলাপরী রাজকুমার আর রাজকুমারীদের এত ভালোবাসা দেখে ভিতরে ভিতরে হিংসায় জ্বলে পড়ে যায়। সে বলে, এখন তো 3 রাজকুমারী গর্ভবতীও হয়ে গেছে। রাজকুমাররা আগের থেকেও আরো বেশি করে রাজকুমারীদের যত্ন নিচ্ছে, আর এই সব কিছু দেখে তো আমার আরো বেশি করে হিংসা হচ্ছে। উফ, এই রাজকুমারীদের কাছে সব কিছু আছে আর আমার কাছে কিছুই নেই। আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। আমাকে কিছু না কিছু তো করতেই হবে। রাজকুমারীদেরকে আমার পথ থেকে সরাতে হবে, তারপর কোনো না কোনো এক রাজকুমারকে বিয়ে করে নিতে হবে। এইসব চিন্তা করে শিলাপরী রাজকুমারী ম্যাঙ্গো, চেরি আর ব্লুবেরি পরীকে বলে, রাজকুমারী, আপনারা 3জন সারাদিন এই রাজমহলের মধ্যেই বসে থাকেন। সারাদিন বসে থাকতে থাকতে আপনারা তো মনে হয় বিরক্ত হয়ে গিয়েছেন, তাই না? কিছুদিন আগে জঙ্গলের মধ্যে আমি খুব সুন্দর একটি জায়গার খোঁজ পেয়েছি। আপনারা আমার সাথে বাইরে চলুন, আমি আপনাদেরকে সেই সুন্দর জায়গা ঘুরিয়ে নিয়ে আসব। বাইরে গেলে আপনাদের মনও ফুরফুরে হয়ে যাবে। শিলাপরীর এই কথা শুনে 3 রাজকুমারী ফুলপরী বোন অনেক খুশি হয়ে যায়। তারা রাজকুমারীকে বলে, হ্যাঁ শিলাপরী, তুমি একদম ঠিক ধরেছ। আমরা 3জন সারাদিন এই মহলের মধ্যে থেকে থেকে বোর হয়ে গিয়েছি। চলো, আমরা তোমার সাথে বাইরে থেকে গিয়ে একটু ঘুরে আসি। বাইরের হাওয়া লাগলে আমাদের মনও ভালো হয়ে যাবে। এই কথা বলে 3 রাজকুমারী শিলাপরীর সাথে বাইরে বের হয়ে আসে।
কিছু দূর হাঁটার পরে শিলাপরি রাজকুমারীদেরকে একটি কুয়ার পাশে নিয়ে আসে আর তাদেরকে থামিয়ে দিয়ে বলে, রাজকুমারী, আপনারা ওই কুয়ার মধ্যে তাকিয়ে দেখুন, কিছু দেখতে পাচ্ছেন? তারপর শিলাপরির কথা মতো রাজকুমারীরা কুয়ার ভিতরে উঁকি মারে। তখনই সেখানে হঠাৎ করে এক ইচ্ছাধারী নাগিন কুয়া থেকে বাইরে বের হয়ে আসে আর তাদেরকে বলে, আরে বাহ বাহ, এ তো সুন্দর সুন্দর 4 জন মেয়ে। আজ তো মনে হচ্ছে আমার পুরো খাবারের লটারি লেগে গিয়েছে। এখন আমি তোমাদের 4 জনকে আয়েশ করে খাবো আর আমার গত 2 মাসের ক্ষুধা নিবারণ করব। হা 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 হা। ইচ্ছাধারী নাগিনের কথা শুনে শিলাপরি আর রাজকুমারীরা অনেক ভয় পেয়ে যায়। তখনই শিলাপরি বলে, না না ইচ্ছাধারী নাগিন, আপনি আমাকে খাবেন না প্লিজ, দয়া করে আমাকে ছেড়ে দিন। আর তাছাড়া আমাকে খেলে আপনার পেটও ভরবে না। এর থেকে বরং আপনি এই 3 রাজকুমারীকে খেয়ে নিন। আর যদি আপনি রাজকুমারীদেরকে খান তাহলে আপনি একসাথে 6 জনকে খেতে পারবেন, কারণ এই রাজকুমারীরা গর্ভবতী, তাই এদেরকে খেলে আপনার বেশি লাভ হবে আর আমার রাস্তাও সাফ হবে। তাহলে আমি রাজকুমারদেরকেও বিয়ে করতে পারবো। 3 রাজকুমারী শিলাপরির এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর অবাক হয়ে তারা বলে, শিলাপরি, তুমি এসব কি বলছো? তুমি আমাদেরকে রক্ষা করার জন্যই আছো, তাহলে তুমি এসব কি বাজে কথা বলছো? কেন তুমি আমাদেরকে এই ইচ্ছাধারী নাগিনের দিকে ঠেলে দিচ্ছ? রাজকুমারীর কথা শুনে শিলাপরি রাগে কটকট করতে করতে বলে, চুপ কর রাজকুমারী, আমি তোদেরকে ইচ্ছে করে এখানে নিয়ে এসেছি, কারণ আমি আগে থেকেই জানতাম এই কুয়ার মধ্যে এক ইচ্ছাধারী নাগিন থাকে যে কিনা সবাইকে খেয়ে ফেলে। আমি তোদের 3 জনের উপরে চরম বিরক্ত হয়ে গিয়েছি, কারণ তোদের কাছে সবকিছু আছে কিন্তু আমার কাছে কিছুই নেই। তার উপর তোরা এত সুন্দরীও, তোদেরকে দেখলে হিংসায় আমার গা জ্বলে যায়। আর তাই আমি ইচ্ছে করেই তোদেরকে এখানে নিয়ে এসেছি, যাতে এই ইচ্ছাধারী নাগিন তোদেরকে খেয়ে ফেলে আর তার পেটে ভরে নেয়। উফ, অবশেষে আমি তোদের হাত থেকে মুক্তি পাবো। ইচ্ছাধারী নাগিন তাদের সবার কথা শুনে তার নাগমণির জাদু শক্তির সাহায্যে শিলাপরি আর রাজকুমারীদের সম্পর্কে যাচাই করে নেয় যে তাদের মধ্যে কে ভালো আর কে খারাপ। তারপর সে তাদের দিকে তাকিয়ে বলে, আরে ও শিলাপরি, আমি 3 রাজকুমারীদেরকে না, আমি তোকেই খাবো, কারণ আমি আমার নাগমণির শক্তির সাহায্যে জেনে গিয়েছি যে এই রাজকুমারীরা কত দয়ালু আর ভালো মনের মানুষ। কিন্তু তুই তো শুরু থেকেই রাজকুমারীদেরকে নিয়ে হিংসা করে আসছিস আর তুই সব সময় রাজকুমারীদেরকে ক্ষতি করতে চেয়েছিস। আর আজকেও তুই রাজকুমারীদেরকে এখানে মারার জন্যই নিয়ে এসেছিস, যাতে করে এদেরকে মারার পরে তুই রাজকুমারদেরকে বিয়ে করতে পারিস। আর তাই এখন আমি তোকেই খাবো। তারপর ইচ্ছাধারী নাগিন শিলাপরীকে খেয়ে ফেলে আর 3 জন রাজকুমারীকে সহি সালামতে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে। এভাবে কয়েক মাস পার হয়ে যায়। তারপর 3 ফুলপরি রাজকুমারী বোন খুব সুন্দর 3 জন বাচ্চা জন্ম দেয় আর তাদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন পার করতে থাকে। পূর্ণিমা সকাল 4টা থেকেই তার পুরাতন সেলাই মেশিনে কাজ করছে। আপু, এই নাও চা খাও। আরে 8টা বেজে গেছে। কুসুম, তাড়াতাড়ি গোসল কর, স্কুলে যাওয়ার জন্য রেডি হ, আমি তোর জন্য নাস্তা বানাচ্ছি। ঠিক আছে আপু। এরপর কুসুম গোসল করতে চলে যায়। পূর্ণিমা তাড়াতাড়ি করে তার বোনের জন্য নাস্তা বানানো শুরু করে। পূর্ণিমা ও কুসুমের এই দুনিয়াতে কেউ ছিল না। পূর্ণিমা অনেক ভালো সেলাই কাজ করতে পারে। ও সেলাই কাজ করেই ওর সংসারের খরচ চালায়। আর এই কাজ করেই পূর্ণিমা তার ছোট বোনের স্কুলের ফি দিত। পূর্ণিমা আপু, এই নাও, জমিদার সাহেব কতগুলো কাপড় পাঠিয়েছে, তোমাকে সেলাই করে দিতে বলেছে। আর হ্যাঁ, এই কাপড় দিয়ে তোমাকে একটা লেহেঙ্গা বানিয়ে দিতে বলেছে। আপু, তোমার হাতের কাজের তো কোনো তুলনাই হয় না। আপু, তুমি অনেক সুন্দর লেহেঙ্গা বানাও। আমি তো আমার বিয়ের লেহেঙ্গা তোমার কাছেই বানাবো। এটা তো অনেক খুশির কথা সুখী। আপু, আমার বিয়ের লেহেঙ্গা তো আমি তোমার হাতে বানাতে চাই, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই।
বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ব্যাস এইটুকু বিষয়, আমি তো আমার সুখীকে ফ্রিতেই লেহেঙ্গা বানিয়ে দেব। কি সত্যি আপু, তুমি অনেক ভালো, আল্লাহ তোমাকে অনেক উন্নতি দেখ। আচ্ছা আপু, তুমি তাড়াতাড়ি করে 2 দিনের ভেতরেই এই কাপড়গুলো বানিয়ে দিও, আমি 2 দিন পরে এসে নিয়ে যাব, কেমন? আচ্ছা সুখী, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাপড় সেলাই করে রাখবো। এরপর সুখী সেখান থেকে চলে যায়। গ্রামের সকল লোকেরাই পূর্ণিমার কাছে কাপড় সেলাই করত, কারণ সে কম দামে অনেক সুন্দর করে কাপড় সেলাই করে দিত। এইভাবেই সময় কাটতে থাকে। আরে এই মেশিনটার আবার কি হলো? এই মেশিনটা কেন চলছে না? পূর্ণিমা নিজেই সেলাই মেশিন ঠিক করার চেষ্টা করতে থাকে। আরে আপু, তুমি এই পুরাতন সেলাই মেশিনটা কেন বারবার ঠিক করো? তুমি দিনে যত সময় এই মেশিন ঠিক করার পেছনে ব্যয় করো, তত সময়ে তুমি অনেক কাপড় সেলাই করে ফেলতে পারবে। আপু, তুমি কেন একটা নতুন সেলাই মেশিন কেনো না বলো তো? কুসুম, তুই তো জানিস সেলাই করে আমি যে কয়টা টাকা পাই তা সংসারের পেছনেই চলে যায়। আরে আপু, এত কম দামে কাপড় সেলাই করে দিলে তো এমনই হবে। তুমি জানো পাশের বাসার আরতি শহরে গিয়ে ফ্যাশন কোর্স করে এসেছে, আরও গ্রামের রাস্তার মাথায় নিজের বুটিক খুলেছে, আর গ্রামের সব লোকেরা ওর কাছেই কাপড় সেলাই করে, তাও আবার তোমার থেকে ডাবল ট্রিপল দামে। তখনই সেখানে শকুন্তলা নামের একটি মহিলা আসে। আরে পূর্ণিমা, কোথায় আছো? জি কাকি, আসেন আসেন, বসেন। আরে বসা বা দাঁড়ানোর সময় নেই আমার কাছে, আমার মেয়ের লেহেঙ্গাটা তাড়াতাড়ি দাও, আজ বিকালেই ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। মাফ করবেন কাকি, আপনার মেয়ের লেহেঙ্গাটা এখনো সেলাই করা হয়নি, আমি লেহেঙ্গার কাপড় কেটে রেখেছি, কিন্তু আমার মেশিনটাতে একটু সমস্যা হয়েছে, আমি জলদি মেশিনটা ঠিক করে আপনার লেহেঙ্গা বানিয়ে দেব। কি কি বললি? আমার মাথাটাই তো খারাপ করে দিলি। আমি তোর কাছে আমার মেয়ের লেহেঙ্গা সেলাই করতে দিয়ে সবচেয়ে বড় পাপ করে ফেলেছি। এখন বিকালে আমার মেয়ে কি পরবে? আরে তোর বিয়ে হচ্ছে না তাই বলে কি তুই আমারও মেয়ের বিয়ে হতে দিবি না নাকি? কাকি, আপনি কথাটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি গতকালকেই তো এই লেহেঙ্গা আমাকে সেলাতে দিয়েছিলেন, আর এখন আমার মেশিন খারাপ হয়ে গিয়েছে, এতে আমার কি দোষ? আর আমি তো বলছি 1 ঘন্টার মধ্যে আপনার মেয়ের লেহেঙ্গা সেলাই করে দিয়ে দেব। থাক, দরকার নেই, আমি তোকে দিয়ে আর কোনো কিছু সেলাই করাবো না, আমার মেয়ের লেহেঙ্গা ফেরত দে। যদি সময় মতো কাজ দিতে নাই পারিস তাহলে কাপড় নেস কেন? এইসব কথা বলে কাকি সেখান থেকে চলে যায়। দেখলে তো আপু তোমার নেক কাজের ফল, তুমি এই স্বার্থপর লোকেদের জন্য যতই করো কোনো লাভ নেই, ওদের যখন প্রয়োজন হয় তখন তোমার সাথে কত ভালো ব্যবহার করে, আর প্রয়োজন শেষ হলেই ওদের আসল রূপ দেখিয়ে দেয়। তাই তো বলি এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে শেখো। চিন্তা করিস না ছোট, মা সব সময় বলতো যে অন্য মানুষের সাহায্য করে সৃষ্টিকর্তা তারও সাহায্য করে। উফ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। পূর্ণিমা অনেক সময় ধরে মেশিন ঠিক করার চেষ্টা করে, কিন্তু তবুও মেশিন ঠিক হয় না। তারপর সে ওই মেশিন নিয়ে বাজারে চলে যায়। আরে বোন, এই মেশিন তো আর কোনো কাজেরই না, এটা ঠিক করার থেকে তুমি একটা নতুন মেশিন কিনে নাও। আরে না না ভাইয়া, আমার কাছে এত টাকা নেই, আপনি এটাকেই ঠিক করে দিন। আরে বোন, এটা ঠিক করতে কম পক্ষে 3000 টাকা লাগবে, আর 4-5 হাজার টাকার মধ্যে তো নতুন মেশিনই কিনতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি এই মেশিনটা আমাকে দিয়ে দিন। এরপর পূর্ণিমা সেখান থেকে মন খারাপ করে যেতে থাকে। তখনই রাস্তার মাঝে একটা শব্দ শুনতে পায়। বাঁচাও বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। আরে এই শব্দ কোথা থেকে আসছে? এখানে তো কাউকেই দেখছি না। আরে আমি এখানে, এই ঝোপের মধ্যে, আমাকে হেল্প করো, বাঁচাও আমাকে। আরে আরে এটা তো প্রজাপতি, ও মানুষের মতো কথা বলছে কিভাবে? পূর্ণিমা তাড়াতাড়ি করে প্রজাপতিটাকে ঝোপের ভেতর থেকে বের করে আনে। তখনই প্রজাপতিটা একটা সুন্দর পরীতে রূপান্তরিত হয়। ভয় পেও না পূর্ণিমা, আমি প্রজাপতি লোকের পরী। আমি প্রজাপতি হয়ে পৃথিবীতে এসেছিলাম, পৃথিবীর আনন্দ নিচ্ছিলাম,
কিন্তু তখনই হঠাৎ করে আমার পাখাটা এই ঝোপের মধ্যে আটকে যায়। এই আমাকে ঝোপের মধ্যে থেকে বের করে তুমি আমার অনেক বড় উপকার করেছো। আরে না পরি, এটা তো আমার দায়িত্ব। পূর্ণিমা, তুমি অনেক ভালো। আরে এটা কি, তোমার হাতে পুরাতন নষ্ট সেলাই মেশিন কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি অনেক ভালো দর্জি। আচ্ছা এই নাও, এটা একটা সোনার ও রূপার মেশিন। তুমি যখনই এই মেশিনে কাপড় রেখে বলবে সেলাই মেশিন সেলাই মেশিন কাপড় সিলিয়ে দাও, তখনই এই সেলাই মেশিন নিজে থেকে সব কাপড় সেলাই করে দেবে। আর যখনই বলবে জাদুর সেলাই মেশিন কাজ থামিয়ে দাও, তখনই সেলাই মেশিন থেমে যাবে। এই মেশিন তারই প্রতিদান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি। এরপর পূর্ণিমা সোনার ও রূপার সেলাই মেশিন নিয়ে বাড়ি ফিরে যায়। পূর্ণিমা তার বোন কুসুমকে সব ঘটনা খুলে বলে। আরে বাহ আপু, এটা তো অনেক ভালো হয়েছে। এখন আর তোমাকে সারা দিন ধরে কাজ করতে হবে না, এই সেলাই মেশিন নিজে নিজেই সব কাজ করে দেবে। হ্যাঁ ছোট, এই সেলাই মেশিন এখন আমার সব কাজ কমিয়ে দেবে, আর সেই সাথে সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় বানাবে। দেখি এর জাদুটা একটু পরখ করে দেখি। তারপর পূর্ণিমা পরীর বলা সেই কথাগুলো বলতে থাকে, আর তখনই সেলাই মেশিন একা একা চলতে শুরু করে। এইভাবেই ওই দিনের পর থেকে পূর্ণিমা তার কাপড় জাদুর সেলাই মেশিনের সাহায্যে সেলাই করতে থাকে। এতে সে অনেক টাকা পেতে থাকে। তাই সে গরিব ও অসহায় মানুষকে ফ্রিতেই কাপড় সেলাই করে দিতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।